সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে দাঁড়িয়ে আছে ইয়ামাহা এফজেডএস হাইব্রিড মডেল। তো 2025-এ আপনারা এই মডেলটি দেখতে পাবেন। দেখুন, গাড়ির ফিচার স্পেসিফিকেশন তো থাকবেই, কিন্তু আজ আপনাদেরকে ওনারের কাছ থেকে ডিটেলস আমরা জেনে নেব এই গাড়িটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো আজকে আমাদের এই গাড়ির ওনার অরুণাভ মজুমদার আমাদের কাছে রয়েছে। তা আজকে আমরা অরুণাভর কাছ থেকে জেনে নেব এই গাড়িটা তার জন্য কোন কোন দিকগুলো অ্যাডভান্টেজ আর কোন কোন দিকগুলো ডিসঅ্যাডভান্টেজ। তাতে কি হবে, আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডি থেকে যাবে যে এই গাড়িটা নিলে আপনাদের আগামীতে নেয়ার পরবর্তী সেই স্টেপগুলো কিভাবে কি সুবিধা দিক বা অসুবিধার দিকগুলো আপনারা বুঝতে পারবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি আজ শুরু করা যাক। আচ্ছা, এটা তো ধরো 1.5 মাস হলো গাড়িটা নিয়েছে, একটু সাউন্ডটা আমি একটু শুনিয়ে দিই সবাইকে। আচ্ছা, তোমার এখনো পর্যন্ত গাড়িটা টোটাল কিলোমিটারের দিকে যদি যাওয়া যায়, এটা কিলোমিটার রান হয়েছে দেখিয়ে দিচ্ছি 1737 কিলোমিটার রান হয়েছে। তো আগের গাড়ি নতুন অবস্থায় যেরকম ইঞ্জিন সাউন্ড ছিল, এর দিকে কি সময়ের সাথে সাথে কি কোনো পরিবর্তন হয়েছে? না না না, ইঞ্জিন সাউন্ড একই রকম আছে। এবং ইঞ্জিন সাউন্ডটা অনেকেরই পছন্দ করছে। ইঞ্জিন সাউন্ডটা কিন্তু খুব ভালো একটা ইঞ্জিন সাউন্ড এটা এই গাড়িটাই করে। সাইলেন্টলি একটা ব্যাপার, একদম সাইলেন্টলি। এইখানে স্টার্টার মোটরটা ছিল, তো স্টার্টার মোটরের জায়গায় আপনার এসএমজি মোটর এই গাড়িতে ফিট হয়েছে, যেটা হচ্ছে কুইক এবং সাইলেন্টলি স্টার্ট দিতে আপনার গাড়িটা সাহায্য করছে। এটা একটা অ্যাডভান্টেজ। আর দাদা, যদি আরেকটা বিষয় আমাকে শেয়ার করো, সেটা হচ্ছে ধরো এই গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 গিয়ার শিফটিং এর যে ব্যাপারগুলো, সেটা জায়গায় দাঁড়িয়ে কোনো রকম রাস্তায় চলার পথে যেহেতু 30 থেকে 35 কিলোমিটার ডেলি রান হতে পারে, তো এখানে দাঁড়িয়ে কি চলার পথে এই গিয়ার শিফটিং বা গাড়ি একটা স্পিড থেকে হালকা স্পিড কমানো হলো, তখন কি কোনো সাউন্ডের দিক থেকে থ্যাক 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 করে কোনো রকম ইস্যু? না, সাউন্ডে এখনো পর্যন্ত কোনো ইস্যু হয়নি। যদি পরবর্তীকালে কোনো ইস্যু হয় অবশ্যই আমি কোম্পানিকে জানাবো সেটা। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা এটা বলছিল, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা ঠিকঠাক গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এখনো পর্যন্ত কোনো বাম্পারে আমার ইঞ্জিন টাচ করেনি এখনো পর্যন্ত গাড়ির। তো আরেকটা বিষয় বলবো, এই গাড়িটা তুমি বললে মাইলেজ 50-র আশেপাশে তুমি পাচ্ছ। একদম 50 আশেপাশে বর্তমানে ফার্স্ট সার্ভিস হওয়ার পরেই পাচ্ছি। সার্ভিস হওয়ার পরে আশা করি কোম্পানি ক্লেম করে 60 আপ, তো আশা করি আগামীতে যদি সার্ভিস করার পরে মাইলেজটা একটু বেটার পায়, সেটাই আমি বলবো। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে লাইট সংক্রান্ত যে বিষয়টা অনেকের কাছ থেকে শোনা গেছে বা জানা গেছে, তো এটা কি রাস্তায় দিনে রাতে সব রকমই একটা গাড়ি চালানো হতে পারে, তো এটা রাস্তায় চলার পথে রাতের অন্ধকারে কি লাইট সংক্রান্ত কোনো প্রবলেম? হ্যাঁ, লাইট সংক্রান্ত প্রবলেমটা আগে শোনা গেছিল বা এখনো শোনা যায়। আমি ভেবেছিলাম হয়তো হাইব্রিড ভার্সনের লাইট সংক্রান্ত ব্যাপারটা কোম্পানি হয়তো বেটারমেন্ট করবে, কিন্তু না, কিন্তু লাইট সংক্রান্ত ব্যাপারটা একই আছে। লাইটটা তুলনামূলক একটু কম রাত্রেবেলা মনে হয় আমার। হয়তো এর থেকে একটু বেটার হলে হয়তো আরো ভালো হতো। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে তুমি তো ডবল নিয়েও তো চালানো হয়েছে গাড়ি। একদম ডবল নিয়েও চালানো। প্লিয়ান বসেছে, তার দিক থেকে যে মানে রাস্তায় চলার পথে কখনো কি তার প্লিয়ানের কোনো রকম কোনো অস্বস্তি ফিল হয়েছে, যে ঝাঁকুনি বা কমফোর্টেবল ব্যাপারটা নেই এই গাড়িতে কোনো রকম? না, প্লিয়ানের কোনো অস্বস্তি ফিল এখনো পর্যন্ত হয়নি। শুধু একটু অস্বস্তি ফিল হয় যেহেতু গাড়িটা একটু উঁচু, সিটটা একটু উঁচু, উঠতে একটু অসুবিধা হয় অনেকেরই, বিশেষ করে লেডিস হলে তাদের একটু সমস্যা বেশি হয়। তাছাড়া কোনো সমস্যা কারণ নেই। আচ্ছা, এটাতে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আর এবিএস দুটোই প্রপার ঠিকঠাক ভাবে তুমি ব্যবহার করতে পারছো? দুটোই প্রপার ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পেরেছি। কারণ হচ্ছে আমি আগে 125 সিসির বাইকটা যখন চালাতাম, আমার আগে 125 সিসির বাইক ছিল, তখন মানে এই বর্ষাকালের সিজনে বা বৃষ্টিতে অনেক সময় রাস্তায় কাদা হয়ে থাকে, সেক্ষেত্রে স্লিপ কাটার একটা চান্সেস থাকেই। এবং আমি 125 সিসির বাইক নিয়ে আমি স্লিপ কেটেও একবার পড়ে গেছিলাম। সেক্ষেত্রে এখানে এই তো বর্ষাকাল এখন চলছে রানিং, সেক্ষেত্রে আমি এই বাইকটা চালাচ্ছি, বৃষ্টির মধ্যেও চালাচ্ছি, কাদা রাস্তাতেও চালিয়েছি। এখনো পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনার মধ্যে আমাকে পড়তে হয়নি। কারণ হচ্ছে এখানে টায়ারটা অনেকটাই চওড়া, সঙ্গে ট্রাকশন কন্ট্রোল আছে, সঙ্গে এবিএস সিস্টেম আছে, সেই জন্য অনেকটাই বেটার, অবশ্যই বেটার আগের ওই সরু চাকার থেকে। আচ্ছা, এবার আরেকটা যে ইম্পর্টেন্ট দিক আমি যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই গাড়িতে ফিচার্সে ভরপুর।
মানে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি মিটার কনসোল দিয়েছে, অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম দিয়েছে, যাতে হ্যাজার্ড 4 ইন্ডিকেটার রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও তোমার এই ফিচার্সগুলো কেমন কিভাবে গুরুত্বপূর্ণ তোমার চলার পথে পারফরমেন্স দেয় যদি একটু বলো। এই গাড়িতে ভর্তি ফিচার্স, ফিচার্সের অভাব নেই কোনো, প্রচুর ফিচার্স এই গাড়িতে। ফিচার্সের মধ্যে সব থেকে ভালো ফিচার্স যেটা আপনাদের সবারই কাজে লাগবে সেটা হচ্ছে কলিং ফিচার্সটা। কলিং ফিচার্সে আপনি ধরুন কখনো বাইক রানিং কানেক্ট করা আছে ব্লুটুথের সঙ্গে, বাইকের সঙ্গে মোবাইল ফোন আপনার, সেক্ষেত্রে আপনি কেউ যদি ফোন করে তাহলে কিন্তু আপনার বাইকের স্ক্রিনে দেখাবে কে ফোন করছে। আপনার যদি কোনো দরকারি বা ইমার্জেন্সি ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাইকটা রাস্তার সাইডে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করতে পারবেন। আর এই সিস্টেমগুলো আগের বাইকগুলোতে ছিল না, কিন্তু এখন ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেমের জন্য এই সিস্টেমগুলো, এই সুবিধাগুলো এসছে। এই সুবিধাগুলো খুবই ভালো ফিচার্স করেছে। আর তাছাড়া এখানে হ্যাজার্ড লাইটের সিস্টেম আছে, যেটা অন্য বাইকে নেই। সেক্ষেত্রে আপনার কোনো ইমার্জেন্সি পারপাসে গাড়ি রাত্রেবেলা সাইড করে দাঁড় করাতে হলে সেক্ষেত্রে আপনি হ্যাজার্ড লাইট কিন্তু ইউজ করতে পারবেন, যেটা অন্য বাইকে নেই। আচ্ছা, অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম। হ্যাঁ, অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম, এটা খুব একটা ভালো একটা ফিচার্স দিয়েছে। আপনি কোনো ট্রাফিকে যদি দাঁড়ান বা কোনো রেলগেটে যদি দাঁড়ান, সেক্ষেত্রে আপনার তেল কিন্তু অনেকটাই সেভ করবে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেমটা। কি করে সেভ করবে সেটা হচ্ছে, স্টপ করে যদি ক্লাচ ধরেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, আপনাকে বারবার সুইচ অন করে স্টার্ট করতে হবে না। সেক্ষেত্রে তেল কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে আপনার। আচ্ছা, এটা মাইলেজ বৃদ্ধিতেও সাহায্য করছে। একদম ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ছোটখাটো বিষয়ে দাদার কাছ থেকে জানতে পেরেছি। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আর কোনো রকম গাড়ি রিলেটেড কোয়ারি আপনাদের যদি থাকে, স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ক্লিয়ার আমি করে দেবো। অনেকে এই ভিডিওটা দেখছে, এই ভিডিও দেখে অনেকের চিন্তা ভাবনা হতে পারে যে এই গাড়িটা নেওয়া তাদের জন্য কতটা কি গুরুত্বপূর্ণ হতে পারে আগামীতে। দেখো, সবাই তো একটা গাড়ি নিতে গেলে যেটা ইম্পর্টেন্ট দেখার সেটা হচ্ছে এই গাড়িটার নেওয়ার পরে মেনটেনেন্স কস্ট কেমন হতে পারে, ইঞ্জিন পারফরমেন্স কেমন, বা এটার মাইলেজটা কেমন। যেহেতু 150 সিসির আমি একটা বাইক নিচ্ছি, ডেলি রাইড পারপাসের জন্য নেওয়া হবে, সেখানে দাঁড়িয়ে আমার মাইলেজটাও প্রয়োজন, ইঞ্জিনটাও বেটার, মেনটেনেন্স কস্টের দিকেও হিসাব করে দেখতে হবে। এই কম্পিউটারে অনেক ব্র্যান্ডই রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে তুমি আগামীতে যদি কেউ এই গাড়িটা চিন্তা ভাবনা করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। যারা আগামী দিনে এই গাড়িটা নেবে ভাবছে, আমি বলবো তারা জলদি নিয়ে নাও বা নিয়ে নিন। কারণ হচ্ছে এই গাড়িটার আমি তো বলেই দিলাম আগে কি কি অ্যাডভান্টেজ আছে। ব্যাপারটা হচ্ছে এই গাড়িটা ডেলি ইউজের জন্য 150 সিসির মধ্যে অবশ্যই ভালো। তার কারণ হচ্ছে মাইলেজটা অন্যান্য বাইকের থেকে আপনি অনেকটাই বেশি পাবেন। প্লাস হচ্ছে আপনি কলিং ফিচার্সটা পাচ্ছেন। কলিং ফিচার্স যদিও এখন অনেক বাইকেই দিচ্ছে, কিন্তু সিস্টেমটা ভালো কলিং ফিচার্সটা। আর হচ্ছে আর কি বলবো, আর হচ্ছে মাইলেজটা আর ইঞ্জিন ক্যাপাসিটি, ইয়ামার ইঞ্জিন অবশ্যই অন্যান্য বাইকের থেকে আমার মনে হয় ভালো, লংজিভিটি অনেক, রিফাইনমেন্ট ব্যাপারটাও একদম। রয়েছে। আর হচ্ছে সার্ভিস কস্টের মনে হয় ঠিকঠাক আপনাদের আয়ত্তের মধ্যেই চলে আসবে সার্ভিস কস্ট। আহামরি কিছু বেশি না, আহামরি কিছু কম না, ঠিক আছে। 150 সিসির বাইক অনুযায়ী ঠিক আছে।